কর্নেল চৌধুরী, জয় হিন্দ। জয় হিন্দ। ব্যাটল অফ লঙ্গেওয়ালা, আমরা বর্ডার সিনেমায় সানি দেওলকে ব্যাটল অফ লঙ্গেওয়ালায় দেখেছি, কিন্তু সিনেমা তো সিনেমার মতো করে দেখানো হয়েছে। ব্যাটল অফ লঙ্গেওয়ালা ভারতীয় ট্যাঙ্ক ওয়ারফেয়ারে একটা মাইলস্টোন, অ্যান্ড ইউ আর সামবডি হু ইজ ভেরি ক্লোজ টু দ্যাট। কি হয়েছিল এই ব্যাটলে? লঙ্গেওয়ালার তো 3-4 ডিসেম্বরে শুরু হয়েছিল, 3-4 ডিসেম্বর 1971। এবং যারা দেখছে আজ প্রত্যেকে জানে 1971 এই 3 ডিসেম্বর কি শুরু হয়েছিল। ইট ওয়াজ হঠাৎ তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী, আমাদের তখনকার প্রধানমন্ত্রী, ওয়াজ ভিজিটিং এইখানে কলকাতা, আর তার সঙ্গে ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। কিছুটা পলিটিক্যাল দিলে অনেক মানুষের ভালো লাগবে। অ্যান্ড তখন কিন্তু একটা অবস্থা এমন এসেছিল বাংলাদেশের সময়, তখন বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান, যখন খুশি একটা এত স্ক্রিমেশেস হচ্ছিল, মুক্তিবাহিনীদের ট্রেনিং হচ্ছিল, যে কোনো দিন একটা বিস্ফোট হতো, একটা হওয়ার ছিল, একদম একটা থ্রেশহোল্ডে এসে গেছিল। এবং হঠাৎ যখন উনি এখানে একটা বক্তব্য রাখছেন, একজন কাগজ এনে একটা ছোট্ট চিট দিল, তার 10 মিনিটের মধ্যে উনি বললেন দ্যাট আই হ্যাভ টু রিটার্ন ব্যাক টু নিউ দিল্লি। সিদ্ধার্থ শঙ্কর রায়কে উনি ভেবেছিলেন যে কলকাতায় ছেড়ে যাবেন, কলকাতায় রেখে যাবেন, কিন্তু এই ঘটনা যখন চিটটা পেলেন, উনি বললেন, নো সিদ্ধার্থ, ইউ ফ্লাই ব্যাক উইথ মি টু নিউ দিল্লি। বেঙ্গল চিফ মিনিস্টার অ্যান্ড দি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। তখন উনি ফেরত চলে গেলেন, হি ওয়েন্ট ব্যাক। তো সিদ্ধার্থ শঙ্কর রায় এবং ইন্দিরা গান্ধী দিল্লি ফেরত যাচ্ছেন, এবং যখন ফ্লাই করছেন ভেতরের চিটটা সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখালো। অলরেডি পাকিস্তান অন দ্যাট ডে, অন 3rd of December, বিভিন্ন এয়ারফোর্স বেস, যেটা আমাদের ওয়েস্টার্ন এবং নর্দার্ন এয়ারফোর্স বেসে বম্বার্ডমেন্ট শুরু হয়ে গেছিল। এই বম্বার্ডমেন্ট শুরু হয়ে গেছিল, দ্যাট মিনস অ্যান অ্যানাউন্সমেন্ট অফ ওয়ার ওয়াজ অলরেডি স্টার্টেড। দেয়ার ওয়াজ অ্যান অ্যানাউন্সমেন্ট অফ ওয়ার। তখনও বাংলাদেশ জন্মায়নি। তো সেই সময় ভেবেছিল যে আমরা, পাকিস্তান ভেবেছিল যে এই দিককার যদি বাংলাদেশের, মানে তখনের পূর্ব পাকিস্তানে যদি আমরা লুজ করি, টেরিটোরিয়াল লুজ করি, তাহলে আমরা এখানে অনেকটা জায়গা নিয়ে নিতে পারবো। এই জায়গা নিয়ে পরে বার্টার সিস্টেম করতে পারবো, পরে একটা ট্রেড গেম হবে। একদম, তুমি আমার টেরিটরি ছাড়ো, আমি তোমার টেরিটরি ছাড়ো। তোরা জানতো যে যদি বাংলাদেশ, ইস্ট পাকিস্তান, বারবার বাংলাদেশ চলে আসে, পূর্ব পাকিস্তানে লড়াইটা বেশি দিন চলবে না, কারণ এটা ইউএনের ওপর একটা প্রেশার আসবে, যেহেতু তখনকার ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র, নিক্সন এদের পাশে দাঁড়িয়েছিল, এদের হেল্প করছিল। যদি খুব ভুল না হয়, সেই সময় ইন্দিরা গান্ধীকেও নিক্সন খুব কড়া ভাষায়, কিসিঞ্জার এবং নিক্সন দুজন কড়া ভাষায় আক্রমণ করছে। আর আক্রমণ শুধু করেনি, এবং যেসব শব্দ ব্যবহার করেছে, কোনো সভ্য দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র মতন দেশ ভারতের প্রধানমন্ত্রীকে এরকম করতে পারলে আমরা জানি না। ঠিক। তো তার জবাবও সেইভাবেই শ্রীমতী ইন্দিরা গান্ধী দিয়েছিল। এবং আমরা জানি তখন এই লঙ্গেওয়ালা ওরা ভেবেছিল যে একটা ফোর্স রিএনফোর্সমেন্ট করে, যেটা আপনি বলছিলেন, সেখানে দুটো ট্যাঙ্ক রেজিমেন্ট, একটা ট্যাঙ্ক রেজিমেন্টে অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট মোর দ্যান 45 to 48 ট্যাঙ্ক থাকে, 48টা ট্যাঙ্ক। তো দুটো রেজিমেন্ট অ্যান্ড একটা ব্রিগেড। তারপর শোনা গেল দেয়ার ওয়াজ 2 ব্রিগেড অ্যান্ড 1 ট্যাঙ্ক রেজিমেন্ট, যেটা লঙ্গোওয়ালে ওপর অ্যাটাক। লঙ্গোওয়াল ওয়াজ আ স্মল কোম্পানি হেল্ড পোস্ট। কোম্পানি মানে একটা 110 পিপল। ইয়েস, অ্যাবসলিউটলি। ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে 4টে আমাদের আলফা, ব্রাভো, চার্লি, ডেল্টা কোম্পানি অ্যান্ড 1 হেডকোয়ার্টার কোম্পানি। এটা নিয়ে একটা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, 800 থেকে 1000টা সৈনিক থাকে। সেখানে একটা শুধু কোম্পানি হেল্ড ছিল, বিকজ লঙ্গেওয়াল ওয়াজ জাস্ট অ্যাক্রস দ্য আইবি, তখন এই জয়সালমীরের পাশে। এবং পাঁচখানা উট ছিল, এবং কিছু বিএসএফ লোক ছিল, কারণ ইন্টারন্যাশনাল বর্ডার আমরা জানি, যেহেতু লড়াই লাগতে পারে বলে ইট ওয়াজ রিএনফোর্সড বাই আ কোম্পানি। অ্যান্ড ওই কোম্পানিতে আমাদের ছিল যে সানি দেওলকে আপনারা যাকে দেখেছিলেন, সেখানে এই 23 পাঞ্জাবে মেজর কুলদীপ সিং চাঁদপুরি। তো মেজর কুলদীপ সিং চাঁদপুরি অনেক দিন জীবিত ছিল, আমরা অনেক তার কথা শুনেছি। আমরা যখন এখন পডকাস্ট করছি, অনেক ইউথ যারা এটা ইন্টারেস্টেড দেখবে, তারা গুগল করবে এই মেজর কুলদীপ সিং চাঁদপুরি কে ছিলেন। এবং ওনার সাথে সেই লঙ্গেওয়ালা, উইচ ইজ আ ভেরি ভেরি থিনলি হেল্ড একটা কোম্পানি পাঞ্জাবের। তো সেইখানে আপনি যেটা বললেন, অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট 84 পিপল ওয়ার দেয়ার। কেন 120 ওয়াজ রাইট, বাট 120-র মধ্যে 30 জন চলে গেছিল পেট্রোলিং করতে। মানে তার মানে সেই সময় লঙ্গেওয়াল পোস্টে
only 84 Indian jawans, Indian একদম, soldiers. একদম। আর উল্টো দিক থেকে আসছে দুটো ট্যাঙ্কের ব্রিগেড। one tank regiment and 2 brigades, which is approximately about 3,000 সৈনিক প্লাস 48টা ট্যাঙ্ক। তারা অ্যাটাক করছে। তারা বলেই ছিল যে सुबह का ब्रेकफास्ट हम लोंगेवाल में करेंगे, दोपहर का खाना हम लोग जोधपुर में करेंगे, और रात का खाना মানে हम लोग রাতে নৈশভোজে ডিনার করবে হচ্ছে দিল্লিতে। এটা আমাদের প্ল্যান, একটা আকাশ কুসুম চিন্তা ছিল। ওরা চিন্তা করতেই পারে। তাই লঙ্গেওয়ালা অ্যাটাক প্রায় শুরু হয়েছে, এবং তখন আমরা দেখছি এই 4 তারিখ 4th ডিসেম্বর রাত 12:30টার সময় অন্ধকার, এই যে পেট্রোলিং গেছিল ওয়াজ এ ইয়াং ক্যাপ্টেন, তো হি সেন্ট এন মেসেজ, ও রেডিও মেসেজ দিল যে এই বালির ধোঁয়া, বালির ঝড় উঠেছে এবং ট্যাঙ্ক রেজিমেন্ট এগিয়ে আছে, তার সঙ্গে অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট আ ব্রিগেড, তখন উনি বলেছিল একটা ব্রিগেড, বাট উইচ টার্ন ইটসেলফ টু আ 2 ব্রিগেড স্ট্রেন্ড লেটার অন। 1971 of war of reconnaissance যদি কেউ পড়ে তখন দেখবে দুটো ব্রিগেড, ইভেন আ পাকিস্তান জেনারেল হ্যাজ রিটার্ন আ বুক অন দিস সিমিলার, দ্য ব্যাটল অফ লঙ্গেওয়াল। ওরা বলেছিল দুটো ব্রিগেড অ্যান্ড 1 ট্যাঙ্ক রেজিমেন্ট ওয়াজ অ্যাপ্রোচিং লঙ্গেওয়াল। তো এই সময় তখন ওখানে আর মেজর চাঁদপুরি, মেজর কুলদীপ সিং চাঁদপুরি তখন ইমিডিয়েটলি তার ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে জানায়, আর্মি হেডকোয়ার্টারে বলে যে এইভাবে আমরা একটা মেসেজ পেয়েছি, দিস ইজ হোয়াট ইজ অ্যাপ্রোচিং আস। আর এটা আচ্ছা থিনলি হেল্ড। ওকে দুটো অপশান দিয়েছিল, আইদার ইউ রিট্রিট, গো টু ইয়োর কোম্পানি, ইয়োর ব্যাটালিয়ন হেডকোয়ার্টার উইচ ওয়াজ অ্যাট রামগড়। ওটা বলেছে রিট্র্যাক্ট করে ওই যাও, কারণ উইথ 84 সত্যি তো 84টা লোক নিয়ে 3,000টা ট্যাঙ্ক, 3,000টা মানুষ, আর তার সঙ্গে ট্যাঙ্ক রেজিমেন্ট, একটা ট্যাঙ্ক রেজিমেন্ট, 2 ট্যাঙ্ক ব্রিগেড, 2 brigade means there are 3 battalions. If there was দুটো ব্রিগেড মানে there were 6 battalions which were moving. বাট এখানে কর্নেল আরেকটাও শোনা যায় যে তার কাছে একটা যেমন অপশন ছিল রিট্রিট করার, একটা সেকেন্ড অপশন ছিল হোল্ড ইওর পজিশন। Yes, of course. Bharat Indian Army never retracts. Yes. Indian Army never withdraws. Withdrawal আমরা করি না। ভারতীয় সেনা পিছু হাঁটতে জানে না। তাই মেজর কুলদীপ with his only 84 people was there. ওরা বললো যে মেজর কুলদীপ gave an option, যে সবাইকে দিল যদি তোমাদের আরও 84 জন, যে আমরা কিন্তু মৃত্যুবরণ করার জন্য আছি, কিন্তু ভারতের সার্বভৌমত্ব এই জায়গাটাকে আমি ক্রস করতে দেবো না, ইফ দে হ্যাভ টু ক্রস ওভার মাই ডেড বডি। সো এইটা যখন বললো তখন রেস্ট অফ হিস, ওরা সব পাঞ্জাব বীর সৈনিক, বীর শিখ পল্টন, বাট ইটস এ পাঞ্জাব রেজিমেন্ট, তো 23 পাঞ্জাব, এভরিওয়ান সেড নো, উই উইল ফাইট টিল দ্য লাস্ট। আমার কোম্পানি কমান্ডার যদি জীবন দিতে পারে আমরা পেছন হাঁটবো না। তো আর ওদের কাছে কি ছিল? ওদের কাছে ইলমাস ছিল ওয়াজ only few infantry weapons. ওদের কাছে, if I'm not wrong, কয়েকটা LMGs ছিল, yes, কিছু SLR ছিল, 7.62 mm self leveling weapon. 7.62 was also not there. Yeah, there was MMG was of course there. MMG was there. ওদের কাছে কিছু 303 was there. 303, yeah, of course. আর তারপর তখন 7.62 had just come in. কিন্তু তখনও লঙ্গেওয়ালা অবধি পৌঁছয়নি, সবার কাছে সব রেজিমেন্টে নেই। ইট ওয়াজ আ প্রাইসড ওয়েপন দ্যাট টাইম, ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। আর তার সঙ্গে ছিল হচ্ছে একটা RCL জিপ। ইট ইজ অ্যান রিকয়েললেস গান জিপ which is 106 mm used against tank. ইনফ্যান্ট্রির কাছে একটাই ওয়েপেন থাকে যেটা ট্যাঙ্কে, কারণ যদি LMG অথবা মিডিয়াম মেশিন গান ট্যাঙ্কে ফায়ার করে, হোয়াট উইল হ্যাপেন? আর 7.62 বুলেট, একটা আয়রন লোহা এগিয়ে আসছে, তার দিকে তুমি বুলেট ছুটছো, কি হবে তার? তাহলে আমরা একটু বুঝে নিই যে ওয়েপন সেই সময় লঙ্গেওয়ালাতে পাঞ্জাব রেজিমেন্টের মেজর কুলদীপ সিং চাঁদপুরির কাছে ছিল, তার মধ্যে একটা ছিল মিডিয়াম মেশিন গানস, যার বুলেট ট্যাঙ্কের আর্মারকে ইনফিল্ট্রেট করতে পারবে না। 303 রাইফেলস, আবার সেগুলোর সত্যি কোনো কাজ নেই। একটা রিকয়েললেস গান ছিল যেটা ট্যাঙ্কে করতে পারে। দুটো থেকে তিনটে, আপনি যেটা আগে বললেন শোল্ডার ফায়ার RL ছিল, রকেট লঞ্চার ছিল। ইয়েস, 3-4টে, দুটো থেকে তিনটে RL was there. The personal weapon was there. Very less ammunition, pouch ammunition ছিল। Pouch ammunition means whatever you carry on yourself, that was their pouch ammunition was there, and the rest was one RCL jeep. তো এইভাবে এগোছিল, and
এখানে একটা মজার ঘটনা হয়েছে, বিকজ লঙ্গেওয়ালা যারা বর্ডার সিনেমা দেখেছে, আপনি যেটা দিয়ে শুরু করলেন বর্ডার, দেখবেন যে বিএসএফ কি করেছিল, এই পুরো বর্ডার একটা তার দিয়ে আটকে ছিল, which is about 150 to 200 লিটল মোর দ্যান 250 মিটার তার দিয়ে কেন লাগিয়েছিল, যে অনেক সময় উটগুলো ওদের পালিয়ে যেত, তো পালিয়ে যাওয়ার জন্য ওই তারটা দিয়ে উট মানে ক্রস করতে পারতো না টুয়ার্ড দ্য পাকিস্তান। এবার স্যার এই পরিস্থিতি যেখানে মিডিয়াম মেশিন গান ফায়ার ট্যাঙ্কের কিছু করছে না, ঠিক 303 ফায়ারে কিছু হবে না, এবং এগিয়ে আসছে, তারা আসছে এবং প্রায় 3000 সৈন্য এগিয়ে লোক আসছে। এগিয়ে আসছে। 23 পাঞ্জাব নিজের পজিশন ধরে আছে, এবং রাত্রিরে যখন ফার্স্ট ফায়ার শুরু হলো, এরাও ফায়ারিং, হিউজ অ্যামাউন্ট অফ ফায়ারিং, তার সঙ্গে সঙ্গে পাকিস্তান অলসো কল্ড ফর আর্টিলারি সাপোর্ট। তো সেইখানে আপনি বুঝতে পারছেন যে দ্য আর্টিলারি গান, দ্য ট্যাঙ্ক ওয়াজ ফায়ারিং, এই বিভিন্ন স্মল ওয়েপন্স ফ্রম দ্য ব্রিগেড, ওদেরও তিনটে 6টা ইনফেন্ট্রি ব্যাটালিয়ান্স ওয়াজ অ্যাপ্রোচিং। আর সেখানে একটা ছোট কোম্পানি, 84 জনের কোম্পানি, মানে কত বীর, কত শৌর্য থাকলে সেই জায়গাটা ভারতের জন্য প্রাণ দিতে কেউ কিন্তু সেদিন পিছিয়ে হাঁটেনি। এবং যখন ওরা আসছে, একটা আরসিএল ছিল, একটা আরসিএল, এবং এই আরসিএল গানটা কি করলো, বিভিন্ন যে স্যান্ড ডুনস থাকে, এই আরসিএল গানটাকে ওরা বিভিন্ন, এবার ভোর হচ্ছে এবং সাপোর্ট চাইছে, যখন এয়ার সাপোর্ট তখন আমাদের এয়ারফোর্স রাত্রিরে ফ্লাই করতে পারতো না, কারণ তখন আমি যদি খুব ভুল না করি জয়সালমীরে একটা নতুন রানওয়ে বানানো, রাইট, সেখান থেকে টেক অফ আমাদের হান্টার ছিল, বাট দে মানে নাইট ফ্লাইং ক্যাপাবিলিটি ছিল না, সো দে ওয়্যার অল ওয়েটিং ফর দ্য ফার্স্ট লাইট, প্রথম ভোরে সূর্যের আলোর জন্য সবাই অপেক্ষা করছিল। অ্যান্ড এই 84 লোক নিয়ে মেজর কুলদীপ সিং চাঁদপুরি ওয়াজ ফাইটিং ফর দ্য লাস্ট ব্লাড। তো ওখানে লড়াই হচ্ছে, ওরা আর্টিস শেলিংয়ে 5টা উট মারা গেল এবং 3 জন বিএসএফ সোলজার ডাইড। সো দে ওয়েন্ট অল আউট, আরসিএল ফায়ার, রকেট লঞ্চার ফায়ার এবং স্মল আর্মস ফায়ার শুরু করে দিল। এবং যখন ভোরবেলার দিকে 3:30-4 o'clock এই পাকিস্তান তখন ঢুকছে ভারতের, একদম 30 থেকে 40 মিটার যতক্ষণ আসেনি, মেজর চাঁদপুরি সেড উই উইল নট ফায়ার যতক্ষণ না সামনে আসবে। এবার যখন সামনে ট্যাঙ্ক আসছে, ওরা বিভিন্ন দুনের ওপরে, এই ডুনস স্যান্ড ডুনের ওপরে এই আরসিএল জিপটাকে, একটাই আরসিএল জিপ, একবার বাঁ দিকে যাচ্ছে, আবার ওই যেই আরসিএল থেকে ফায়ার করলো 106 mm ইজ দ্য ক্যালিবার, তখন প্রথম ট্যাঙ্কটা উড়ে গেল, ফার্স্ট পাকিস্তানি ট্যাঙ্ক ডিস্ট্রয়েড, পাকিস্তানি প্যাটার্ন ট্যাঙ্ক ওয়াজ ডিস্ট্রয়েড, প্যাটার্ন ওয়াজ দেয়ার, সেঞ্চুরিয়ান ওয়াজ দেয়ার। সো প্যাটার্ন ট্যাঙ্ক যখন ডিস্ট্রয়, ওরা কি করেছিল, অ্যাডিশনাল একটা করে ফিউল ট্যাঙ্ক পেছনে নিয়েছিল, ভেবেছিল অনেক দিল্লি অবধি যেতে হবে, তাই অ্যাডিশনাল করে ট্যাঙ্কের ফিউল তো রাস্তা কোথায় ভরবে, একটা অ্যাডিশনাল ফিউল ট্যাঙ্ক পেছনে রেখেছিল। সো যখন মারছে আরসিএল, এবার আরসিএল কি করলো, ওই পেছনে ফিউল ট্যাঙ্কটাও মারলো, এবার আগুনে ব্লাস্ট হলো। এই মানে রাত হয়েছে 3:30, কিন্তু দিনের মতন জায়গাটা লাইট হয়ে গেল। তো এইভাবে পুরো, তখন মেজর চাঁদ, তখন দেখলো মেজর কুলদীপ সিং চাঁদপুরি দেখলো যে কত সোলজার, মোর দ্যান 3,350, 3,000-এর বেশি সৈনিক আসছে, ট্যাঙ্ক এগিয়ে আসছে ওদের ফায়ার করবে। সেই সময় 3টে ট্যাঙ্ক, এই আরসিএল একবার বাঁ দিকে একবার ডান দিকে করে, যাতে ওরা ভাবে, পাকিস্তান ভাবে বোধহয় বিরাট ওদের আরসিএল আছে। আর পাকিস্তানের কাছে খবর এসে গেল যে এখানে মোর দ্যান এ ব্যাটালিয়ন স্ট্রেংথ এই লঙ্গেওয়ালে আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি ছিল একটা কোম্পানি, একটা পুরো কোম্পানিও ছিল না, কারণ 84 পিপল, কিন্তু জাস্ট মেজর কুলদীপ সিং চাঁদপুরির ব্রিলিয়েন্স সেই সময় একটা আরসিএল কে এত মুভমেন্ট থেকে ফায়ার করালো, যাতে পাকিস্তান থট এন এন্টায়ার ব্যাটালিয়ন ইজ পোস্টেড এট লঙ্গেওয়ালা, যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার জায়গাটা ধুলিসাৎ হলো। এবং সাথে সাথে ভোর রাতে জাস্ট প্রথম সূর্য লাইট, অ্যান্ড আমাদের হান্টার টুক অফ, অ্যান্ড তারপর তো ইট ইজ হিস্ট্রি। আর ট্যাঙ্কগুলো mostly was T-59, which is a Chinese tank, and there was a pattern tank which was good, but এই সফট স্যান্ডে ওরা আর এগোতে পারলো না। সো তারা সিটিং টার্গেট হয়ে গেছে একদম, যে 30 মিটার 40 মিটার যেখানে ওরা ওই বাংকারের মধ্যে ছিল পাঞ্জাব, তার ঠিক সামনে এই ট্যাঙ্কগুলো বক ডাউন। ইট ওয়াজ ইজি টার্গেট ইন দ্য মর্নিং। চারিদিক থেকে বম্বার্ডমেন্ট শুরু হলো, and they had to leave their tanks and run off. And পাকিস্তানরা যেরকম সব সময় পেছন দেখে পিঠ দেখে পালাতে শুরু করলো। We had some casualties of 23 Punjab, but there are huge casualties of
পাকিস্তান, যাদের প্রায় আমার মনে হয় মোর দ্যান অ্যাবাউট আমি আমার যদি রাফলি আই রিমেম্বার অ্যাবাউট 38 odd ট্যাঙ্কস ওয়ার ডেস্ট্রয়েড। এরা ডিস্ট্রয় করেছিল উইথ আরসিএল, যার জন্য হল্ট হয়ে গেল about 3 to 4 ট্যাঙ্কস, and huge number of soldiers were held captive and was injured also. মানে ওই মেজর কুলদীপ সিং চাঁদপুরীর আরসিএল ফায়ার যখন শুরু হচ্ছে, প্রথম যে 4-5টা ট্যাঙ্ক যখন ডিস্ট্রয় হলো তখনই পাকিস্তানের মোরাল ডাউন। এবং ওরা যে তারটা দেখেছিল, ওই যে স্টিলের ওয়্যার দেখেছিল, ওরা ভেবেছিল বলে চারিদিকে মাইনফিল্ড লাগানো আছে, which is not nothing but একটা তার। কিন্তু কোনো মাইনফিল্ড ছিল না। ওটা তো নো মাইনফিল্ড, বিকজ দে ডিড নট হ্যাভ টাইম এন্ড দে ডিড নট হ্যাভ মাইনফিল্ড। কিন্তু সেই সময় ওই 4টে ট্যাঙ্কে নষ্ট হতে দেখে ওদের যে মোরালটা ডাউন হলো, তারপর আর কিছু করার নেই, রেস্ট সিস্টেম দেখে ওরা হল্ট করলো। ভেবেছিল সকালবেলা ইঞ্জিনিয়ার একটা রেজিমেন্টকে ডাকা হলো, পাকিস্তানের ইঞ্জিনিয়ার রেজিমেন্ট ডাকা হলো, যে যদি মাইন থাকে ওটাকে ব্রিজ করবে, দেন দ্য ট্যাঙ্ক উইল গো ইন। বাট ইট ওয়াজ অনলি একটা তার ছিল, একটা জাস্ট তার। বাট বাই মর্নিং এভরিথিং ওয়াজ হিস্ট্রি। এভরিথিং এন্ড ইট ওয়াজ হিস্ট্রি। লঙ্গেওয়ালের ব্রেকফাস্টও হলো না, আমাদের যোধপুরেও ব্রেকফাস্ট হলো না, দিল্লি আজ পর্যন্ত ওরা দেখতে পারলো না। ওরা দিল্লির স্বপ্ন অনেকদিন দেখছে। আমি জানি না পাকিস্তান কবে টুকরো হয়ে যাবে, এটা সময় খুব শিগগিরই। আই থিঙ্ক এই দেশটা এখন যা চলছে, খুব শিগগিরই ওই দেশটার টুকরো হয়তো হবে, এরকমই শোনা যাচ্ছে। বাট দিল্লি আভি বহুত দূর হ্যায়, এটা সেদিন পাকিস্তানিরা বুঝেছিল। And it is a saga, it's a story of valor, it is a story of sacrifice, and it is story that Indian Army যখন এই 140 কোটি দেশ যখন ঘুমোয় এবং ভারতের সার্বভৌমত্ব ইন্টিগ্রিটির জন্য প্রত্যেকটা জওয়ান is standing for this 140 crore people. একেবারে স্যার, দিস ইজ দ্য স্টোরি অফ শৌর্য। এটাই শৌর্যর গল্প একেবারে, নাম নমক নিশান। জয় হিন্দ স্যার। জয় হিন্দ।